শোন তাহলে এবার আলোচনা করব আদর্শ গ্যাস সমীকরণ। এই চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট আর কি আদর্শ গ্যাস সমীকরণ। মানে এখন যে আলোচনাগুলো হবে শুধুমাত্র আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে আলোচনা হবে। আদর্শ গ্যাস সমীকরণটা কি? নাম শুনে বুঝতে পারছিস, আদর্শ মানে আইডিয়াল গ্যাস, তাই না? মনে রাখবি, ইউনিভার্সে বা আমাদের এই পৃথিবীতে আদর্শ গ্যাস বলে কোনো কিছু নেই। তবে আমরা পড়ি কেন? কারণ বাস্তব গ্যাস নিয়ে যদি আমরা আলোচনা শুরু করতে যাই, তার অ্যানালিসিস এত কমপ্লেক্স হবে যে আমরা পারবো না ধরতে। সেই জন্য আমরা কি করেছি, আইডিয়াল গ্যাস নিয়ে অ্যানালাইজ করি, এবং বাস্তব গ্যাস সেই আইডিয়াল গ্যাস থেকে একটু হলেও বিচ্যুত হবে, মোটামুটি আমরা কাছাকাছি একটা রেজাল্ট পেয়ে যাই। বুঝতে পারলি? সেই জন্য আমরা আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করি। চার্লস এবং বয়েল যে সূত্রগুলো দিয়েছিলেন, অ্যাভোগাড্রো যে সূত্রগুলো দিয়েছিলেন, সেই সূত্রগুলো সবগুলোই আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেল আমি কি বলছি? বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটা সূত্রের মধ্যেই কিছু না কিছু বিচ্যুতি চলেই আসবে, কিছু না কিছু আলাদা করে অ্যাড করতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে? তো প্রত্যেকটা আদর্শ গ্যাসের সমীকরণই ওগুলো ছিল। আমি আদর্শ গ্যাস সমীকরণ যখন পড়বো, ওই যে গ্যাসের সূত্রগুলো পড়েছিলাম ওখানে গিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা দিয়েছেন, সেগুলোকে এক জায়গায় কম্বাইন করে দেবো। তাহলে হয়ে গেল আমার আদর্শ গ্যাস সমীকরণ। কি কি দিয়েছিলেন দেখ। বয়েল দিয়েছিলেন যে ভি প্রপোর্শনাল টু 1/p। চার্লস দিয়েছিলেন ভি প্রপোর্শনাল টু টি। আর অ্যাভোগাড্রোর সূত্র কি হলো? ভি প্রপোর্শনাল টু এন। এনটা কি রে? মোল সংখ্যা। ঠিক আছে? আমি তো বোঝানোর জন্য শর্টে লিখে দিচ্ছি, তোরা বই থেকে সুন্দরভাবে দেখবি কিভাবে কিভাবে লেখা আছে। আচ্ছা, সবগুলোকে আবার এক জায়গায় যৌগিক বেদের সূত্র অনুসারে করেছিলাম না, যৌগিক বেদ। সবগুলোকে আবার এক জায়গায় যৌগিক বেদের সূত্র অনুসারে যৌগিক বেদ ইউজ করলাম। সূত্র অনুসারে এরকম বলতেই পারি যে ভি প্রপোর্শনাল টু কে কে ওপরে আছে, এন ওপরে আছে, টি ওপরে আছে, পি নিচে আছে, বলা যায় রে। এবার এই প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে দিলে একটা কনস্ট্যান্ট আসবে তো। এই কনস্ট্যান্টকে আর কে ধরবি না, ওটা ওখানে কে ধরেছিলাম যখন এন ছিল না। যখন এন থাকবে না তখন আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, আর এন আছে বলে এই কনস্ট্যান্টটাকে এখন আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? আর টি বাই পি। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? আরটা কি? আরটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এর একটা নির্দিষ্ট নাম আছে, এখানে আমরা পড়বো আলাদা করে। ও এনটা ভুলে গেছি, এনটা হবে, এটা ভুলে গেছিলাম। তো আর আরটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এর নাম কি? এর নাম হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। মানে গ্যাস ধ্রুবক তো বুঝতেই পারলাম যে হ্যাঁ ধ্রুবক। এটা সর্বজনীন কেন বলছে বুঝতে পারছিস? সব জায়গায় গৃহীত, মানে সব জায়গায় এই মানটা কনস্ট্যান্ট। এমন নয় যে আমি পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে যদি আর এর মান বের করতে যাই আলাদা কিছু আসবে, একই আসবে। এরকম ধরনের কনস্ট্যান্ট থাকে যে স্পেস অনুযায়ী বা জায়গা অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে কনস্ট্যান্টের মান। কিন্তু এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সের যে কোনো জায়গায় আর এর মান ফিক্সড। বুঝে গেছিস এতদূর পর্যন্ত? তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে এরকম ভাবে লিখ না, পি ভি ইকুয়াল টু এন আর টি। লাগছে দেখতে সমীকরণটা? এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। এই আদর্শ গ্যাস সমীকরণটাই হচ্ছে এটা, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এটা তো মুখস্থও করতে হবে, প্লাস তোকে ডেরিভেশনও করতে হবে যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি করে ডিরাইভ করি আমরা। এরকম ভাবে ডিরাইভ করি এই কয়েকটা লাইনে, মাঝে একটু ওই কথাগুলোকে ঢোকাতে হবে যে বয়েলের সূত্র অনুসারে এটা কনস্ট্যান্ট, এটা চার্লসের সূত্র অনুসারে এটা কনস্ট্যান্ট, এটা অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে এটা লিখে দিলাম, তারপরে যৌগিক বেদের সূত্র অনুযায়ী এইটা, এখান থেকে আর লিখলাম, আর কে এটা নাম দিলাম, এটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। হয়ে গেল না? সিম্পল। এটা আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি, এর মধ্যে সবকিছু ঢুকে আছে। তাহলে আমি যদি এরকম করি রে, এরকম যদি লিখি যে পি ভি বাই এন টি ইজ ইকুয়াল টু আর, লেখা যায় পি ভি বাই এন টি ইজ ইকুয়াল টু আর। আর তো কনস্ট্যান্ট। তাহলে এরকম করতে পারি আমি যে প্রথম কেসে পি ওয়ান ভি ওয়ান বাই এন ওয়ান টি ওয়ান, পরের কেসে পি টু ভি টু বাই এন টু টি টু। বল করতে পারি কিনা? আশা করি পারি এরকম করতে। হ্যাঁ, এই সূত্রটা চেনা চেনা লাগছে, মানে দেখা দেখা লাগছে এরকম টাইপের। শুধু এন ওয়ান এন টুটা ওখানে ছিল না। তো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রে আমরা কি করেছিলাম, ভরকে কনস্ট্যান্ট রেখেছিলাম। ভরকে কনস্ট্যান্ট রেখেছিলাম। এবার ভর কনস্ট্যান্ট আছে মানে কি অণুর সংখ্যা কনস্ট্যান্ট আছে, অণুর সংখ্যা কনস্ট্যান্ট আছে মানে কি মোল সংখ্যা কনস্ট্যান্ট আছে। তার মানে এন ওয়ান এন টু ওখানে কনস্ট্যান্ট ছিল, সেই জন্য এন ওয়ান এন টু ছিল না। বুঝতে বুঝতে পারলি? আর এখানে আমি কি করেছি, এখানে ভরও ভেরিয়েবল, এখানে ভরটাও কনস্ট্যান্ট নেই। ভর চেঞ্জ হচ্ছে মানে অণুর সংখ্যা চেঞ্জ হচ্ছে, আর অণুর সংখ্যা চেঞ্জ হচ্ছে মানে মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে। দেখ এন ওয়ান এন টু ঢুকে গেছে। তাহলে এই একটা সূত্র থেকে আমি সবগুলোকে এবার আনতে পারি। যদি আমি ভরকে কনস্ট্যান্ট করে দিই মানে এন ওয়ান এন টু কেটে যাবে, থাকবে কি চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, তাই না? যদি আমি এখান থেকে এরকম করে দিই যে পি ওয়ান পি টু কে সমান করে দিলাম, মানে চাপ সমান করে দিলাম, চার্লসের সূত্র। এই দেখ ভি প্রপোর্শনাল টু টি, চার্লসের সূত্র। বুঝতে পারছিস? যদি আমি টি কে কনস্ট্যান্ট করে দিই তাহলে বয়েলের সূত্র, পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট।
যদি টি কে বাদ দিয়ে দিতাম তাহলে পি আর ভি থাকতো, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সবগুলো সূত্র এক জায়গায় আছে। এবার যখন তুই গাণিতিক প্রবলেম করতে যাবি, তুই একটা মুখস্থ রাখলেও চলবে, যারা কনস্ট্যান্ট তাদেরকে বাদ দিয়ে দিবি। ঠিক আছে, যখন ওটা করাবো আমি প্রবলেমগুলো তখন বুঝতে পারবি। আপাতত শেষ করিয়ে দিই। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ আমাদের ক্লিয়ার হয়ে গেল। নতুন একটা টার্ম পেলি, সেটা হচ্ছে আর। ঠিক আছে, পিভি ইকুয়াল টু কেমন লাগছে দেখতে, এনআরটি। এই সমীকরণটা এরকম ভাবেই পেয়েছিলাম আমরা, পিভি ইকুয়াল টু কেটি পেয়েছিলাম না? এই যে কে, যদি তুই কম্পেয়ার করিস, কে ইকুয়াল টু এনআর হচ্ছে, কে ইকুয়াল টু এনআর হচ্ছে, তার মানে আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কেটা নয় কিন্তু। যদি এন এর মান 1 হয়ে যায় তাহলে কে ইকুয়াল টু আর হবে, এন এর মান যদি 2 হয়ে যায় তাহলে কে ইকুয়াল টু 2 আর হবে। তাহলে কেটা কনস্ট্যান্ট ঠিকই, তবে ভরের উপর নির্ভর করছে। বুঝতে পারলি? এই যে এন এর উপর ডিপেন্ড করছে, এনটা আবার ভরের উপর নির্ভর করে। ওখানে লিখে দিয়েছিলাম না আমি, কে ভরের উপর নির্ভরশীল, প্রকৃতির উপর নির্ভর করে না। এইখান থেকে বোঝা যাচ্ছে দেখ, কি এটা ভরের উপর নির্ভর, ভরের উপর বলতে এন এর উপর নির্ভর। আশা করি আমি এতদূর পর্যন্ত তোদের বোঝাতে পারলাম। পিভি ইকুয়াল টু কেটি বা পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এটাকেও আদর্শ গ্যাস সমীকরণ বলতে পারি, কারণ কে মানেই তো এনআর। এটাকেও আদর্শ গ্যাস সমীকরণ বলতে পারি, বাট তুই গুরুত্ব দিবি এর আগে, পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, আচ্ছা একটু আর নিয়ে আলোচনা করে নি। আর হচ্ছে সর্বজনীন গ্যাস দ্রবক। এখান থেকে দেখ, আমি যদি চাই এরকম লিখতে পারি যে সর্বজনীন গ্যাস দ্রবক আর মানে হচ্ছে পিভি বাই এনটি, পিভি বাই এনটি লিখতে পারি এরকম, পিভি বাই এনটি। যখন প্রথম দিকে চাপ আয়তন ওই বয়লের সূত্রটা পড়ছিলি, দেখবি তোদের বইয়ে জেনে রাখো বলে কোনো এক জায়গায় ছোট্ট করে পিভির একক বের করা ছিল। আমি বলেছিলাম যে পড়ে নিস, আমি করাইনি, এখানে করাবো বলে করাইনি। ঠিক আছে, তোকে এখান থেকে প্রশ্ন কি কি দেয় শোন। এখান থেকে প্রশ্ন দেয় আর এর একক বের করো বা আর এর মাত্রা বের করো, যাই দিক না কেন একই রকম ভাবে এগাবো। আর এর মাত্রা অথবা একক বের করতে দিবে। ঠিক আছে, শুনে নে ভালো করে। মাত্রা যদি বের করতে হয়, আর এর মাত্রা অত বড় করে না লিখে আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, এটা মানে হচ্ছে ডাইমেনশন বের করছি, মাত্রা বের করছি। তাহলে আর এর মাত্রা মানে ওদিকে যারা যারা আছে সবার মাত্রা। এদিকে কি আছে, পি আছে, পি এর মাত্রা। এখানে কি আছে, ভি, ভি এর মাত্রা। তারপরে কি আছে রে, এন, এন এর মাত্রা। আর তারপরে কি আছে, টেম্পারেচার টি এর মাত্রা। এদের মাত্রাগুলো বসাতে হবে। আয়তনের মাত্রা কেউ বলতে পারবি? এল কিউব, হ্যাঁ এল কিউব, ভেরি গুড। টেম্পারেচারের মাত্রা টি, টেম্পারেচার টি। টেম্পারেচারকে টেম্পারেচারকে টি বলি না, আমরা টাইমকে টি বলে থাকি। মাত্রা যদি পড়ে থাকিস ক্লাস 9-এ ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট চ্যাপ্টারটা পড়েছিলি, মাত্রাতে আমরা টাইমকে টি ধরেছিলাম। তাহলে উষ্ণতাকে আর টি ধরা যাবে না, উষ্ণতাকে কেলভিনের কে দিয়ে দে, অথবা থিটা দিয়ে দে, একটা দিলে হলো, কেলভিনের কে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এন, এন মানে হচ্ছে মোল সংখ্যা, পদার্থের পরিমাণ তার একক কি ছিল, মোল ছিল। আর এর মাত্রাকে মোল দিয়ে রিপ্রেজেন্ট করবো, এম ও এল, মোল। ঠিক আছে, পি এর মাত্রা মুখস্থ আছে কারো? চাপ, চাপের মাত্রা এম এল ইনভার্স টি পাওয়ার -2। চাপের মাত্রা যদি ভুলে গিয়ে থাকিস, আমি বের করা শিখিয়ে দিচ্ছি দেখ। চাপ মানে জানিস কি, ফোর্স বাই এরিয়া, এটা তো জানতেই হবে। হ্যাঁ, আর ফোর্সের মাত্রা তো সবাই মুখস্থ। ফোর্সের মাত্রা কি রে, এম এল টি -2। এটা মুখস্থ অন্তত রাখিস, কারণ সব জায়গাতেই কাজে লেগে যাবে। আর এ মানে কি, এল স্কোয়ার। তাহলে এটা বা এটা করতে গেলে দেখ, এল এর পাওয়ারে -1 হচ্ছে না, উপরে একটা এল নিচে দুটো এল কেটে যাচ্ছে, তার মানে এল এর পাওয়ারে -1। তাহলে এখানে লিখে দে, চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি -2। বুঝতে পারলি? ভি এর মাত্রা কি বললি তোরা, এল কিউ। এন মানে কি বলেছিস, মোল। আর টি মানে কি বলেছিস, কেলভিন। একক না কিন্তু, আমি মাত্রা হিসেবে লিখছি এখন। হ্যাঁ, মানে এককগুলোকেই মাত্রা হিসেবে লিখছি, কেলভিন। কি দাঁড়ালো এটা, এম -1 আর +3, এম এল স্কোয়ার। ঠিক আছে না, টি এর পাওয়ারে -2। ঠিক আছে না, তারপরে মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। এটা কি বের করলাম, মাত্রা বের করলাম। বুঝতে পারলি? এম এল স্কোয়ার টি -2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কি বের করেছি আমি, এটা মাত্রা বের করেছি। তোকে এককও বের করতে দিতে পারে, তুই একক কিভাবে করবি, ওপরের গুলোর একক বসিয়ে দিলি, এটাও করতে পারিস, বা তুই এখান থেকেও করে নিতে পারিস। এম এল স্কোয়ার টি -2 এটা কিন্তু কার্যের মাত্রা। এম এল স্কোয়ার টি -2 কিসের মাত্রা, কার্যের মাত্রা। ঠিক আছে, এই বলের সাথে একটা এল গুণ কর, সরণ গুণ করলেই কার্য হয়ে যাবে। তো এটা হলো কার্যের মাত্রা, এটা মোল ইনভার্স, এটা কেলভিন ইনভার্স। তাহলে এককটাকে আমি এরকম লিখতে পারি, কার্যের একক জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। পারি কি এরকম লিখতে? এককটা কি, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। আপত্তি আছে? এটা কোন পদ্ধতি, এসআই। সিজিএস পদ্ধতিতে কি হবে, আর্গ পার মোল পার কেলভিন। বল আপত্তি আছে? আর্গ পার মোল, আচ্ছা পার কেলভিন তো হবে না সিজিএস এ, পার ডিগ্রি সি হবে। সিজিএস এ কেলভিন হয়?
সিজিএস এর ডিগ্রি সেলসিয়াস হয়, আর মোল তো সব জায়গাতেই ফিক্সড, মোলের আর কোনো কিছু নেই। আচ্ছা, আর একটা একক হয় ক্যালোরিতেও বের করতে পারি আমরা। তো ক্যালোরিতে যদি করি তাহলে এখানে লিখবো ক্যালোরি পার মোল পার ডিগ্রি সি বা পার কেলভিন, একই কথা। 1 ডিগ্রি সি এর পরিবর্তন যা 1 কেলভিনের পরিবর্তনও তাই, নাকি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস হলো, কতটা পরিবর্তন হলো? 1 ডিগ্রি সেলসিয়াস। 0 মানে কত কেলভিন রে? 273 কেলভিন। 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 272 কেলভিন। কতটা পরিবর্তন হলো? 1 কেলভিনের। তার মানে পরিবর্তনের দিক থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন যা 1 কেলভিনের পরিবর্তন তাই। কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেলভিন দুজন সমান নয়। কথাটা বুঝতে পারলি আমি কি বললাম? আবার বলি শোন, 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেলভিন এরা দুজন সমান নয়। কারণ তুই ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে কনভার্ট করতে যাস তাহলে এর সাথে কি করতে হবে? -273, এর সাথে 273 যোগ করতে হবে, মানে 273 কেলভিন হবে, সরি 274 কেলভিন হবে। 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন হবে? 1 ডিগ্রি সেলসিয়াস মানে 1 কেলভিন নয় কিন্তু। কিন্তু আমি কি বললাম? আমি বললাম পরিবর্তন, যে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন মানেও যা, 1 কেলভিনের পরিবর্তন মানেও তাই, পরিবর্তনের দিক থেকে একই। ক্লিয়ার আমার কথা? ব্যাপারটা এরকম টাইপের, তোর বয়স আর তোর বাবার বয়স একই নয়, কিন্তু তোর বাবার বয়স যদি 2 বছর বাড়ে তো তোর বয়স 2 বছর বাড়বে। ব্যাপারটা বুঝতে পারলি? ঠিক ওই রকম টাইপের। ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন একই নয়, কিন্তু ওই যতটা পরিবর্তন হবে এও ততটা পরিবর্তন হবে। এই সাইনটা দিয়ে আমি পরিবর্তন বোঝাচ্ছি, ডেল্টা বলে এটাকে, ঠিক আছে? ত্রিভুজের মতো দেখতে, এটা দিয়ে আমি পরিবর্তন বুঝলাম। যাই হোক, এগুলো এগুলো গল্প থাক। এই জায়গাটা দেখ, জুল পার মোল পার কেলভিন, আর্ক পার মোল পার ডিগ্রি সি, ক্যালোরি পার মোল পার কেলভিন পার বা ডিগ্রি সি করলেই হয়। আরো একটা ব্যবহারিক একক হয়, এখান থেকে বের করছি। চাপের একক অ্যাটমসফিয়ার লেখা যায়, আয়তনের একক লিটার লেখা যায়। তাহলে আমি এরকম লিখতে পারি লিটার ইন্টু অ্যাটমসফিয়ার, লিটার ইন্টু অ্যাটমসফিয়ার লিখতে পারি। নিচে মোল আছে আর কেলভিন আছে, তাই তো? তাহলে পার মোল পার কেলভিন লেখা যায় কিনা বল? আর এর একক লিখেছি এতগুলো আমি, 4টা একক, এবং তোকে 4টাই পড়তে হবে। তুই যদি একটু ট্রিক বানাতে পারিস নিচে থেকে, তাহলে একটা মুখস্থ করে বাকিগুলো চালিয়ে দিতে পারবি। জুল পার মোল পার কেলভিন। এবার জুলকে তুই আর্ক বানাবি, জুলকেই তুই ক্যালোরি বানাবি, জুলকেই তুই লিটার অ্যাটমসফিয়ার বানাবি, বাকিগুলো তো সেমই আছে। বুঝতে পারলি? তো এরকম ট্রিক ইউজ করে করতে পারিস। শুধু একক মুখস্থ করলে হবে না, তোকে আর এর মানটাও মুখস্থ করতে হবে। প্রত্যেকটা এককে তোকে আর এর মান মুখস্থ করতে হবে। আর এর একটা কনস্ট্যান্ট মান আছে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তো তার মানে ওর একটা ফিক্সড ভ্যালু আছে, সেই ফিক্সড ভ্যালুটা মুখস্থ করতে হবে। শোন, আর এর ভ্যালু একটা মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। মানে কোন পদ্ধতি করলাম আমি এটা বলতো? এসআই পদ্ধতি। জুল পার মোল পার কেলভিন, কার মান লিখেছি? আর এর মান মুখস্থ থাকবে এটা 8.314। আর এর একটা মান হয় আর্গে। আর্গে যদি করি রে, জুল থেকে আর্গে গেলে কি করতে হয়? 1 জুল সমান কত আর্গ? ভুলে গেছি। 1 নিউটন সমান 10⁵ ডাইন হয়। 1 জুল সমান কত আর্গ হয়? 10⁻7 আর্গ হয়। ভুলে গেছিস? 1 জুল সমান কত আর্গ হয়? 10⁻7 আর্গ। তাহলে জুলকে আর্গ করলে 10⁻7 গুণ করলেই হয়ে গেল। তাহলে এই মানটাই হবে, শুধু ওর সাথে 10⁻7 চলে আসবে একটা। বল বুঝতে পারলি? আর্গ পার মোল পার কেলভিন। বল অসুবিধা আছে এত দূর পর্যন্ত? মান মুখস্থ হয়ে যাবে। একটা মান থেকে সব মুখস্থ করাচ্ছি কিন্তু আমি। নেক্সট, ক্যালোরি। কোথায় আছে ক্যালোরি? এই যে ক্যালোরি। ক্যালোরির মান যদি মুখস্থ করতে হয় তাহলে এটা এরকম ভাবে মুখস্থ করবি, 1.99 ক্যালোরি পার মোল পার কেলভিন। 1.99 কে অ্যাপ্রক্সিমেটলি 2ও বলা যায়। 1.99 মানে অ্যাপ্রক্সিমেটলি 2। বুঝতে পারলি? 1.99 কে অ্যাপ্রক্সিমেটলি আমি কি লিখতে পারি? 2 লিখতে পারি। মাথায় রাখবি এটা। কিছু দেখতে পাচ্ছিস? ওকে, তো 2 দিয়ে আমরা কাজ চালাতে পারি। আর একটা মান হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। লিটার অ্যাটমসফিয়ার, এই মানটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তো কষ্ট করে এটা একটু মুখস্থ করতে হবে। 0.082 পর্যন্তও থাকে, হ্যাঁ 0.083ও করে দেয় অনেক সময়। ডিপেন্ড করে ক্যালকুলেশনের উপর, ক্যালকুলেশন কিভাবে নেব তার উপর। তুই মুখস্থ রাখবি 0.0821। বল এতদূর পর্যন্ত কোনো সমস্যা?
কারো কোনো সমস্যা নেই? ওকে, শুধু এইটুকু না, এগুলোকে যখন তুই প্রবলেমে ইউজ করবি, মানে ম্যাথ যখন সলভ করবি, তখন এই নাম্বারগুলো দিয়ে কাটাকাটি করা অনেক জটিলতা আসে, বুঝলি, অনেক সমস্যা তৈরি হয়ে যায়। তো আমি সাধারণত এরকম শেখাই, যেগুলো নিট বা জেই স্টুডেন্টদেরকে করাই, যে এরকম নাম্বার থাকতে গেলে অন্য নাম্বারে কনভার্ট করে ক্যালকুলেশন করা যাতে তাড়াতাড়ি হয়। তোরাও সেটাই করবি, আমি বলে দিচ্ছি সব। 8.314 যেটা আছে, এটাকে তুই যদি এরকম করিস 25/3, দেখ কাটাকাটি কর, প্রায় এর কাছাকাছি আসছে। 3 8 24, 3 3 9, মানে 8.3333 চলছে, বাট কাছাকাছি তো। মানে আমি অ্যাপ্রক্সিমেটলি সমান লিখতে পারি। কি হবে সুবিধা বলতো? 8.314 দিয়ে ডিভাইড করতে পারবি না, ওটাকে সরিয়ে 25/3 লিখে কাটাকাটি করে দিবি, কাটাকাটি সহজ হবে না? এই জিনিসগুলো তোদেরকে শিখতে হবে, এগুলো বাকিরা করবে না, বাকিরা নর্মাল নিয়মে কাটাকাটি করবে, তুই এই নিয়মে করবি। যখন পারবি না, যখন নিতান্তই দেখবি যে সংখ্যাগুলো এমন ভাবে দিয়েছে যে এটা দিয়ে কাটা হচ্ছেই না, তখন তোকে এটাতে চলে যেতে হবে, সুবিধা হয়ে যাবে, ছেড়ে আসবি না। এটা তো একই হয়ে গেল, এটাকে তো 2 ধরে নেবো, যদি জটিলতা চলে আসে তাহলে এটাকে 2 ধরে নেবো। আর এই যে নাম্বারটা, এটাও একটা ভয়ানক নাম্বার, 0.082, ঠিক আছে? এটাকে তুই অ্যাপ্রক্সিমেটলি করবি 1/12, ডিভাইড করে দেখবি এটাই হবে, বুঝতে পারলি? 1/12 করে দেখে নে, 1কে ডিভাইড করছি ধর 12 দিয়ে, 0.0 যাবে না, শূন্য নিয়ে শূন্য, 7 12 8 12 96, তাই না? 8 12 96, 4 0, তারপরে কত হবে বল, 3 12 36, 3 12 36, দেখ 0.083 0.082 কাছাকাছি মান, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি 1/12 লিখতে পারি। এই জিনিসটা খাতায় লিখে রাখিস, এটা বইয়ে কোথাও নেই, বা বইয়েও কোনো জায়গাতে লিখে রাখতে পারিস, ঠিক আছে? কি কি বললাম, 8.3 কে 25/3 লিখতে পারি, আর 0.082 কে 1/12 লিখতে পারি। এটা সাধারণত ওরা ইউজ করবে যারা নিট বা জেই দেয়, ক্যালকুলেশনটা ফাস্ট হয়ে যায় ওদের। এই যে আমি সমীকরণটার কথা বললাম, পিভি ইকুয়াল টু এনআরটি, কোন সমীকরণ এটা? আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এই সমীকরণটার আরো অনেকগুলো চেহারা আছে, একটা তো পিভি ইকুয়াল টু কেটি দেখেই নিয়েছিস তোরা। আচ্ছা, আরো অনেকগুলো চেহারা কি কি আছে দেখ। পিভি ইকুয়াল টু আর টি, এই যে এন আছে না, মূল সংখ্যা, মূল সংখ্যা বের করার নিয়ম কি বলেছিলাম রে? ওপরে ভর আর নিচে আণবিক ভর বলেছিলাম, ওপরে ভর নিচে আণবিক ভর, তো আমি ওইভাবে লিখে দিলাম ওয়েট, আর এটা মলিকুলার ওয়েট, ঠিক আছে, ভর বাই আণবিক ভর। যদি এরকম ভাবে লিখি তাহলে এটাও একটা চেহারা হচ্ছে। এই সমীকরণটাকে ইউজ করে তুই কোনো গ্যাসের আণবিক ভর বের করতে পারিস। এমন কোনো ডেটা দিল যেখানে এগুলো দিয়ে দিল আর বললো যে আণবিক ভরটা বের করো, তুই বের করে নিতে পারবি এখান থেকে। আবার দেখ, এখান থেকে ঘনত্বেরও রাশিমালা বের করা যায়। কিভাবে শোন, পি রাখলাম, এখানে এম আছে, ডাব্লিউ আছে, আচ্ছা এমটাকে এখানে নিয়ে চলাই, আর ভিটাকে এদিকে ভাগ করে দে। সাজিয়ে এরকম লেখা যায় কিনা বল? এই ভিটাকে ভাগ করেছি, এমটাকে উপরে উঠেছি, করা যায়। এই যে ডাব্লিউ বাই ভি চিনতে পারছিস এটা কি হতে পারে? ভর বাই আয়তন, কি বলি আমরা এটাকে? ঘনত্ব, ডি বলে দিলাম, ডেনসিটি, ঘনত্ব। তাহলে এটাও একটা চেহারা, পিএম ইকুয়াল টু ডিআরটি। এটা দিয়েও তোকে প্রবলেম দিতে পারে, যেগুলো দিয়ে প্রবলেম আসতে পারে পরীক্ষায় সেগুলো সব ফর্মুলা আমি লিখে রাখলাম। পিএম ইকুয়াল টু ডিআরটি হতে পারে, পিএম ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আরটি হতে পারে, আবার পিভি ইকুয়াল টু এনআরটিও হতে পারে, ঠিক আছে? সব রকমের প্রবলেম আমি করে দেবো। আদর্শ গ্যাস সমীকরণের মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন রিলেটেড যা যা ছিল বলে দিয়েছি। এবার শোন, আদর্শ গ্যাস আমরা কাকে বলি অ্যাকচুয়ালি, কোন গ্যাসটাকে আমরা আদর্শ গ্যাস বলবো? তো তার জন্য কিছু স্বীকার্য আছে, আদর্শ গ্যাসের মূল স্বীকার্য। যে গ্যাস এই স্বীকার্যগুলো মেনে চলবে সেই গ্যাসগুলোকে আমরা আদর্শ গ্যাস কনসিডার করব। কি বললাম? যে গ্যাস এই যে স্বীকার্যগুলো আমি এখন বলবো সেগুলো মেনে চলবে সেই গ্যাসগুলোকেই আমরা আদর্শ গ্যাস কনসিডার করব। আর মজার বিষয়, এই দুনিয়াতে এমন কোনো গ্যাস নেই যে এই স্বীকার্যগুলো মেনে চলে, তবু আমাদেরকে পড়তে হয়। শোন তাহলে, প্রথমটা হচ্ছে যে আদর্শ গ্যাসের যে অণুগুলো হবে সেই অণুগুলো হবে বিন্দু ভর। কেমন হবে? বিন্দু ভর। বিন্দু ভর মানে বুঝতে পারছিস, একদম নগণ্য একটা পয়েন্টের মধ্যে, এতটাই ছোট। বিন্দু এমন একটা জ্যামিতিক শেপ যার না দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না উচ্চতা আছে, তাই না? আমি যদি এরকম ভাবে একটা বিন্দু ড্র করি তবুও হয়তো একে জুম করে দেখলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাবো, তাই না? কিন্তু বিন্দু হচ্ছে একদম সেই সূক্ষ্ম একটা পয়েন্ট যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবেই না। তো মলিকিউলগুলোকে বলছে ওই রকম ছোট্ট একটা কণার মতো, ঠিক আছে? তাহলে বিন্দু ভরের মতো, যার কোনো আয়তনই নেই, যে জায়গা দখলই করে না। বুঝতে পারছিস আমি কি বলছি? বিন্দু ভর, আয়তন
নেই, কোনো জায়গা দখল করে না, মানে গ্যাসের অণুগুলোর কোনো আয়তনই নেই, এটা বলতে চাইছে। যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রেও জায়গা দখল করে নেয়। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে 2 নাম্বার, বলেছে এই গ্যাসের অণুগুলো যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের মধ্যে র্যান্ডমলি ছোটাছুটি করে। ঠিক আছে, এলোমেলো ভাবে এদিক ওদিকে ছোটাছুটি করে। আমি শর্টে লিখে রাখছি, তোরা বই থেকে এগুলোকে পড়বি, শুধু আমার কথাগুলো বুঝে নে। র্যান্ডমলি মোশন বা র্যান্ডম মোশন থাকে। র্যান্ডম মোশন মানে বুঝতে পারছিস, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো মানে নিয়ম নাই যে এদিকে যাবো ওদিকে যাবো, যে যেদিকে বাড়ি ছোটাছুটি করছে, র্যান্ডমলি ছোটাছুটি করছে। 3 নাম্বার হচ্ছে যে এই গ্যাসের যে অণুগুলোর বেগ 0 থেকে শুরু করে, মানে কেউ রেস্টেও থাকতে পারে, কারো 1 মিটার/সেকেন্ড হতে পারে, কারো 2 মিটার/সেকেন্ড হতে পারে। ঠিক আছে, তাহলে 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম ভেলোসিটি পর্যন্ত কণা এর মধ্যে থাকতে পারে। বোঝা গেল 3 নাম্বার। উল্টো পাল্টা পাবি, 0 মিটার/সেকেন্ড থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ভেলোসিটি এর মধ্যে থাকতে পারে। 4 নাম্বার পয়েন্ট, এই অণুগুলো যখন ছোটাছুটি করবে তখন নিজেদের সাথে ধাক্কাধাক্কি লাগবে, তো প্লাস পাত্রের দেওয়ালের সাথেও ধাক্কাধাক্কি লাগবে। তো এই যে ধাক্কাধাক্কিটা লাগবে এটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন এই মানেটা বুঝতে পারবি না যে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি। এটা ক্লাস 11-এ উঠে ফিজিক্সে স্থিতিস্থাপকতার চ্যাপ্টার পড়বি, সরি ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়বি, ওইখানে স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ কি এগুলো বোঝানো হবে। ঠিক আছে, আপাতত বলে দিই, এরকম মনে রাখ যে এই পার্টিকেলটা আসলো, দেওয়ালে ধাক্কা লাগলো, যে বেগে ধাক্কা লাগলো সেই বেগে ঘুরে চলে গেল, তাহলে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক। ঠিক আছে, তাহলে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এরকম ভাবে আরো অনেক আছে। গ্যাসের যে অণুগুলো আছে এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, আকর্ষণও নেই বিকর্ষণও নেই। কি বললাম, গ্যাসের যে অণুগুলো, ধর তোরাই গ্যাসের অণু, তোরা বসে আছিস, তো এক একটা অণু আর একটা অণুকে আকর্ষণ করতে পারে, তো বলছে আদর্শ গ্যাস যদি হয় তাহলে অণুগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করবে না, বা রিপেলও করবে না, বিকর্ষণও করবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে সব আদর্শ গ্যাসের মূল স্বীকার্য। এরকম দেখবি 6-7টা স্বীকার্য আছে, পড়তে পারবি নিশ্চয়ই, মুখস্থ করে নিবি। 2 মার্কের লিখতে দেয়, আর প্রত্যেকটাই লিখতে হয়। 2 মার্ক দিল মানে দুটো লিখে আসবি তা নয় কিন্তু, যতক্ষণ না উল্লেখ করবি যে দুটো লেখো বা 3টে লেখো, পুরোটাই লিখতে হবে। তো আদর্শ গ্যাসের এই মূল স্বীকার্যগুলো যারা মেনে চলবে তাদেরকে বলবো আমরা আদর্শ গ্যাস। ঠিক আছে, এবার বাস্তব গ্যাস তো এই স্বীকার্যগুলো মেনে চলে না, সেই জন্য বাস্তব গ্যাসকে আমরা আদর্শ গ্যাস হিসেবে কনসিডার করি না। বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়ে যায়, তাই তো, আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তোর পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন, যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ কি। কি বললাম, বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ কি। প্রথম কারণ শুনে নে, বিচ্যুতির প্রথম কারণ, যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো হয় না কেন, বিচ্যুতির কারণ। বিচ্যুতির কারণ, প্রথম কারণ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে গ্যাসের অণুগুলো একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করে না। বাস্তব গ্যাসের অণুগুলো একটু হলেও একে অপরের উপর আকর্ষণ বল প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে আকর্ষণ বিকর্ষণ এইটা একটা কারণ, যে এটা আমরা ধরে নিয়েছিলাম আকর্ষণ বিকর্ষণ, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলো একে অপরের উপর আকর্ষণ বিকর্ষণ অল্প হলেও প্রয়োগ করে, সেই জন্য বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। 2 নাম্বার, 2 নাম্বার আমি ধরে নিয়েছিলাম যে গ্যাসের অণুগুলো বিন্দু ভর, মানে কোনো আয়তনই নেই, জায়গায় দখল করে না, কিন্তু তা নয়, খুব ছোট হলেও খুব সূক্ষ্ম হলেও একটু হলেও আয়তন দখল করে। বাস্তব গ্যাসগুলো একটু হলেও আয়তন দখল করে। ঠিক আছে, তো এই দুটো মেন কারণ যে কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। বোঝা গেল আমার কথা, কি কি বলতে চাইছি। আদর্শ গ্যাসের সমীকরণ ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, বাস্তব গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি নয়। বাস্তব গ্যাসের সমীকরণ এক একজন বিজ্ঞানী এক এক রকম ভাবে দেওয়ার চেষ্টা করেছেন। একটা খুব পরিচিত সমীকরণ দেওয়ার চেষ্টা করছি আমি তোদের, সেটা হচ্ছে পি প্লাস এ এন বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান সমান আর টি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণ। কি সমীকরণ এটা, ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণ। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই সমীকরণটা দিয়েছিলেন, সেই জন্য এটাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণ। ঠিক আছে, তো দেখ এগুলো আমাদের জানার বিষয় নেই, আরো অনেক সায়েন্টিস্ট আরো অনেক সমীকরণ দিয়েছেন, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনার বিষয় নেই। বিষয়টা হচ্ছে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন, তার কারণ লেখো 2 মার্কের এটা। ঠিক আছে, কথাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবি। বুঝতে পেরেছিস নিশ্চয়ই, তাহলে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, হুম, বইয়ে দেখবি বাস্তব আর আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্যও দেওয়া আছে, ওটা তোরা নিজেরাই পড়ে নিতে পারবি। বোঝানো হয়ে গেছে সব। নেক্সট ক্লাসে তাহলে কি করবো বলতো, এই পুরো চ্যাপ্টারের ম্যাথামেটিক্স করবো যতটা পারবো। যদি একটা ক্লাসে করতে পারি একটা ক্লাসে করাবো, যদি দুটো ক্লাসে হয় তো দুটো ক্লাসে করাবো। ঠিক আছে।